শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন মধু। সংকটময় পরিস্থিতির জন্য মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকায় 4 ঘণ্টার ঝটিকা সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই আশ্বাস দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, দুদেশের সম্পর্কে নতুন মাত্রায় পৌঁছাবে সামনের দিনগুলোতে। এর আগে বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃষ্টি ভেজা দুপুরে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দীর্ঘদিনের পুরনো এই বন্ধুকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানানো হয় রাষ্ট্রীয় সালাম। দুই দেশের সরকার প্রধানের সম্মানে পরিবেশিত হয় দুই দেশেরই জাতীয় সঙ্গীত। পরে বিমানবন্দরেই প্রথম দফা একান্ত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় উঠে আসে তাদের বৈঠকে। কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যেই এয়ারপোর্ট থেকে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে আনোয়ার ইব্রাহিমের পরবর্তী গন্তব্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সেখানে আবারও বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দুই সরকার প্রধানের একান্ত বৈঠক চলে প্রায় 30 মিনিট। শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয়। সেখানে উঠে আসে ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ, শ্রমবাজার সহ আরও নানা ইস্যু। এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। এতে আনোয়ার ইব্রাহিম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে মালয়েশিয়া। জানান, জুলাই আগস্টের আন্দোলনের কারণে যে 18,000 শ্রমিক প্রাথমিকভাবে যেতে পারেনি মালয়েশিয়াতে, তাদের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। And was mentioned just now on digital technology, on semiconductor, on data centers and AI, on energy transition. These are both traditional issues like food technology to the new technology. Now, some areas Bangladesh excel, some areas Malaysia excel. Then we should be able to work together. শ্রমবাজার, রোহিঙ্গা সংকট সহ আরও নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুই দেশের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান এখন বাংলাদেশের হাতে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। New entries are happening right now every day, not every year, every day. On an average, 400, 500 Rohingyas are entering, sometimes jump up, sometimes slow down. On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same. So we need to find a solution for that. We work together through ASEAN, through Malaysian government, and to the broader international community. যৌথ সংবাদ সম্মেলন শেষে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে চা চক্রে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিশ্বের অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সখ্যতা দীর্ঘদিনের, সেটি তারা প্রেস ব্রিফিংয়েও বলেছেন। ফলে রাজনীতি, অর্থনীতি, শ্রমবাজার সহ আরও গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের এই সফর কার্যকরী ভূমিকা রাখবে। এরপর হোটেল থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে অংশগ্রহণ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বঙ্গভবনের সমস্ত রাষ্ট্রীয় আচারে অংশগ্রহণ শেষে বিমানবন্দরে ফিরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানেও তাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রায় 4 ঘণ্টার সফর। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এবার শেখ হাসিনার বিরুদ্ধে গুলশান থানায় খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা করেছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য। গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়। মামলায় শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের 113 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে কয়েকশো জনকে।
আজকে সরকার ভীত হয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। 2013 সালের 29 ডিসেম্বর সেদিন বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার। তবে তার আগের দিন থেকেই গুলশানে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ফিরোজার সামনে ও আশপাশের রাস্তায় বালু বোঝাই ট্রাক রাখা হয়, ফলে নির্ধারিত কর্মসূচিতে যেতে পারেননি তিনি। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় গুলশান থানায় মামলা করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ 113 জনের নাম উল্লেখ করা হয়েছে। বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে ওই সময়ের সমস্ত র্যাব এবং আইজিপি হাসান মাহমুদ খন্দকার থেকে শুরু করে আপনার শহীদুল হক থেকে শুরু করে তারপরে আপনার ডিএমপির কমিশনার আসাদুল হক মিয়া থেকে শুরু করে এরকম করে 113 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এজাহারে বলা হয়েছে মামলার আসামিরা গোপনে বৈঠক করে কোনোভাবেই খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে যোগ দিতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে 28 ডিসেম্বর থেকে গুলশান, বনানী, বারিধারা DOHS ও যুক্তরাষ্ট্রের দূতাবাস সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়। এতে আরও বলা হয় খালেদা জিয়া যেন সমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয়। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যা সংবিধান পরিপন্থী ও গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন। সেদিন আমি ঘটনায় সেদিন উপস্থিত ছিলাম, আমার সামনে সব হয় এবং আমরা সেদিন প্রতিবাদ করি, তার পরের দিন প্রতিবাদ করি এবং সেই দিন সজোরে প্রতিবাদ করার শাস্তি হিসাবে আমাকে পরবর্তীতে আরও 6 মাস 3 দিন গুম করে রাখা হয়। গুলশান থানার ওসি জানিয়েছেন অভিযোগটি পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। তেজগাঁও থানার রমিজউদ্দিন হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিনের এবং বাড্ডা থানার হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে তাদের CMM কোর্টে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, সাধন চন্দ্র ছাত্র জনতার আন্দোলন দমাতে মাঠে ছিলেন, তার মদদেই হামলা চালানো হয়েছে। একই দিন কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সে সময় নিহতদের অর্ধেকই বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, এমনটা দাবি করেছেন জয়। ভবিষ্যতে নির্বাচনের জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান জয়। টাকা পাচারের বিষয়ে তিনি বলেন, অভিযোগ তোলায় যায়, তবে তার কোনো সত্যতা নেই। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকবারই আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবারই প্রথম কোনো মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। মার্কিন ওই সাময়িকীকে জয় বলেছেন, আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। আন্দোলনে নিহতের বিষয়ে তিনি দাবি করেন, অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে, যাদেরকে অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সজীব ওয়াজেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ, কারণ 15 বছরে আওয়ামী লীগের সব পরিশ্রমই বিফলে যাচ্ছে। এ সময় ব্যাংক হিসাব জব্দের প্রসঙ্গ টেনে দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করেন জয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছেন তিনি। তাদের মেয়াদ 1 কিংবা 1.5 বছরই যথাযথ হতে পারে বলে মনে করছেন জয়। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর বলেও টাইম ম্যাগাজিনকে বলেন শেখ হাসিনা পুত্র জয়। তার দাবি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে খুব সহজেই নিষিদ্ধ করা যাবে না, আইনিভাবে তা সম্ভবও নয়।
সাক্ষাৎকারে জয় নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেন। দাবি করেন কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না, তাই এখনই মায়ের বিকল্প হিসেবে রাজনীতির মাঠে নামবেন কিনা তা ভেবে দেখেননি। অনিক রহমান, যমুনা নিউজ। দেশে চাঁদাবাজির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক। অপরাধীদের গ্রেফতার কিংবা মামলা করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। বিবৃতিতে নানক বলেন, সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগও করেন তিনি। নানক বলেন, ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করেছেন। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ না করে আওয়ামী লীগকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নানক। রাষ্ট্রপতি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখনও আওয়ামী লীগ সিন্ডিকেট কাজ করছে। এদের দ্রুত সরানো সহ 5 দফা দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে বক্তারা বলেন, শত শত মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে, কিন্তু তার দোসররা এখনও সক্রিয়। যারা ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগকে সমর্থন করেছে, ছাত্র হত্যাকে সমর্থন করেছে, তাদেরকে সব জায়গা থেকে প্রতিহত করার দাবি জানান তারা। পাশাপাশি ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। সরকার রাষ্ট্রের একটা অঙ্গ মাত্র, রাষ্ট্রের অন্যান্য অঙ্গের সাথেও ভারসাম্য থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপে যোগ দেন তিনি। বলেন, রাষ্ট্রের অন্যান্য অঙ্গ হচ্ছে সংসদ, বিচার বিভাগ ও গণমাধ্যম। সবগুলো অঙ্গের ভারসাম্য থাকতে হবে। জোনায়েদ সাকি বলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে। এই ঐক্য ভেঙে দিলে আবারও কোনো না কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার পিরোজপুর শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সভায় তিনি বলেন, মানুষকে ভয় দেখিয়ে নয়, মন জয় করে রাজনীতি করতে হবে। আগামীতে বিএনপিকে ক্ষমতায় যেতে হলে কঠিন নির্বাচনী বৈতরণী পার হতে হবে। দলীয় সকল নির্দেশনা মেনে চলার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ 3 সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝর্ণা থেকে 2 পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত মুশফিকুর রহমান আদনান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, আর মাহবুবুর রহমান মুস্তাকিন নারায়ণগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী। তারা দুজনেই নারায়ণগঞ্জের বাসিন্দা। মিরসরাইয়ে ঘুরতে এসেছিলেন তারা। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুরে 2 পর্যটকের নিখোঁজের খবর পান তারা। পরে ঝর্ণার গভীর কূপ থেকে এই 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ঝর্ণায় পা পিছলে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। 1972 সালে রচিত সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। রাজধানীর বাংলা একাডেমিতে সংস্কৃতি বাংলা আয়োজিত বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি, গেরাকল ও পরিত্রাণ শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, পাকিস্তানের কাছ থেকে দেশের মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে, স্বাধীনতার পর এখানকার শাসকেরাও একই আচরণ করেছেন। কেননা স্বাধীনতার পর সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার কোনো পদক্ষেপ কখনোই নেওয়া হয়নি। সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার কথা বললেও তার দলের লোকেরাই নির্দ্বিধায় সংখ্যালঘুদের জমি দখল করেছে। জনগণের বিদ্রোহ ন্যায়সঙ্গত, এবং সেই বিদ্রোহ কেন এত বছর পরে হলো সেটি হচ্ছে আমাদের জিজ্ঞাস্য। এটা 5ই আগস্ট শেখ হাসিনা কেন পলায়ন করলেন সেটা মোটেই প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তিনি কি করে 15 বছর একটা গোটা জাতিকে বৃত্তের মতো শাসন করতে পারলেন। যদি আপনার মধ্যে ন্যূনতম ন্যায় বিচারের সাধনা থাকতো, এটা হতে পারত না। জলের ধারা ফাইন আর্টসের 14 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো 5ম বার্ষিক চিত্রকলা প্রদর্শনী চিত্রমেলা।
শুক্রবার বিকেলে লালমাটিয়ার দ্য ইলিউশন গ্যালারিতে 90 জন শিল্পী ও শিক্ষার্থীরা অংশগ্রহণে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, বীরেন সোম, রণজিৎ দাস, জামাল আহমেদ ও অভিনয় শিল্পী ট্রপা মজুমদার। শিক্ষার্থী ও তরুণ 90 জন শিল্পীর 90টি চিত্রকর্ম স্থান পাচ্ছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীটি 12 অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা 12টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 37 লেবানিজ, আহত 1.5 শতাধিক। বৈরুত ছাড়াও দেশ জুড়ে প্রায় সবকটি অঞ্চলে হচ্ছে ব্যাপক বোমাবর্ষণ। বৃহস্পতিবার নতুনভাবে দেশটির অন্তত 20টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। সোমবার লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিন পরে দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন। তারপর থেকেই বেড়েছে বিমান হামলা। গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত হন প্রায় 2000 লেবানিজ, আহত 10,000 ছুঁই ছুঁই।